মাত্র 7 দিনের টাইম পেল ঢাকা নিজেকে শোধরাবার জন্য। ভারতবর্ষের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আপনারা আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী, পাকিস্তান নন, তাই আপনাদের ডেকে বুঝিয়ে সময় দিয়ে অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু আপনারা শোধরাননি। এই শেষবারের মতো আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে 7 দিনের সময় বেঁধে দিল ভারত। এই 7 দিনের মধ্যে এই অন্তর্বর্তী সরকার অজিত দোভাল বলেছেন, ভারত চায় আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচন যেন এখানে অনুষ্ঠিত হয়, এবং এটা বলে তিনি ক্ষান্ত হননি। এ বিষয়ে ইউনূসের সিদ্ধান্ত আগামী 7 দিনের মধ্যে জানাতে বলেছেন। যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। শেখ হাসিনা ফিরতে পারবেন কিনা তার একটা ফেরার পক্ষে একটা বড় যুক্তি হলো যে তিনি ভারতের আশ্রয়ে প্রশ্রয় আছেন, এবং ভারতের একটা প্রচন্ড চাপ আছে আমাদের সরকারের উপর, এবং যে কোনো মুহূর্তে একটা, আমি বলবো যে একটা রফা হয়ে যেতে পারে। দর্শক, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন, সেই অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। ধৈর্য সহকারে একে একে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সাবস্ক্রাইব করলে পরবর্তী সকল আপডেট নিউজ প্রতি মুহূর্তে আপনার কাছে চলে যাবে। তো চলুন দর্শক, বিস্তারিত ভিডিওটি সরাসরি স্ক্রিনে দেখে আসি। দোভাল বলেছেন, ভারত চায় আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচন যেন এখানে অনুষ্ঠিত হয়, এবং এটা বলে তিনি ক্ষান্ত হননি। এ বিষয়ে ইউনূসের সিদ্ধান্ত আগামী 7 দিনের মধ্যে জানাতে বলেছেন, এবং অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তটি তারা জানতে চান। এরপরে হয়তো তারা তাদের মতামত ব্যক্ত করবেন বা তারা তাদের পদক্ষেপ জানাবারটা হয়তো নেবেন। এই বৈঠক নিয়ে কূটনৈতিক এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে, চলারই কথা, কারণ এর সূচনা থেকেই নানান ধরনের রহস্য। এর বাইরে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়, যেটি 17 নভেম্বর ঘোষণা করা হয়েছে, এবং তার প্রত্যাবর্তন নিয়ে ঠিক কি ভাবছে ভারত, কারণ সরকার, বাংলাদেশ সরকার বেশ তোড়জোড় করছে, চিঠি লিখছে, আইসিজে যাবে, নানান ধরনের তৎপরতার মধ্যে তারা রয়েছে। এ কারণে এই মুহূর্তে এই বিষয়ে ভারত কি ভাবছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি গুরুত্বপূর্ণ এই কারণেই ধারণা করা হচ্ছে যে যদি এটি আলোচনা হয়, নিশ্চয়ই অজিত দোভালের কাছ থেকে ভারত সরকারের মনের কথাটা জানা যাবে স্পষ্টভাবে, এবং এটি জানতে পারবেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। অন্য একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনার রায়ের বিষয়ে অজিত দোভাল বলেছেন যে আদালতে বিচার হয়েছে সেই আদালতের বিচারিক প্রক্রিয়া এবং বিচারের মানদণ্ড গ্রহণযোগ্য নয়। ভারত এ বিষয়ে তাদের তীব্র আপত্তি জানিয়ে রাখছে বা রেখেছে। এটা যদি আমি বুঝে থাকি, এর অর্থ হলো এই বিচারের রায় ভারত মানে না। এছাড়া আলোচনা হয়েছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বিষয়ে, সামনে আমাদের নির্বাচন। অজিত দোভাল বলেছেন, ভারত চায় আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচন যেন এখানে অনুষ্ঠিত হয়, এবং এটা বলে তিনি ক্ষান্ত হননি। এ বিষয়ে ইউনূসের সিদ্ধান্ত আগামী 7 দিনের মধ্যে জানাতে বলেছেন, এবং অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তটি তারা জানতে চান। এরপরে হয়তো তারা তাদের মতামত ব্যক্ত করবেন বা তারা তাদের পদক্ষেপ জানাবারটা হয়তো নেবেন। এটি আমি বুঝতে পারছি। ভারতের একটি পত্রিকা লিখেছে, বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বাংলাদেশে আইএসআই তৎপরতার বিষয়ে তথ্য দিয়েছেন অজিত দোভাল। পাকিস্তানি সহায়তায় ভারত ভূখণ্ডে অস্থিতিশীলতা তৈরিতে বাংলাদেশে কারা কারা জড়িত, কে কার সাথে বৈঠক করেছেন, কবে করেছেন, এবং কোন কোন জঙ্গি গোষ্ঠী বা সংগঠন ভারতকে নিয়ে ষড়যন্ত্র করছে, এদের সাথে বাংলাদেশ সরকারের কার কতটুকু যোগসূত্র আছে, এসব বিষয় নিয়ে কথা হয়েছে। এবং শুধু কথা নয়, এই সকল তথ্য সম্বলিত রিপোর্ট এবং এর সঙ্গে প্রয়োজনীয় ছবি, বিশেষ করে স্যাটেলাইট ইমেজ, সব দিয়ে একটা ডোসিয়ারের মতো বলা হয়, দিয়ে ভারত বুঝাতে চেয়েছে বাংলাদেশ যদি চলে ডালে ডালে, ভারত চলে পাতায় পাতায়, অর্থাৎ তারা সবকিছু নিয়মিত পর্যবেক্ষণে রাখছে। দোভাল এটাও বলেছেন, বাংলাদেশে কে আসবে কে যাবে এটি বাংলাদেশের ব্যাপার, কিন্তু ভারতীয় সীমান্তে এমন কোন লোকের আনাগোনা ভারত মেনে নেবে না যাতে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হয়। কারণ এই সাম্প্রতিক সময়ে এই ঘটনাগুলো ঘটেছে বলেই এমন কথা উঠছে বলে আমার মনে হয়। আলোচনায় কি আসছে, আরো শুধু দিল্লি ব্লাস্ট নয়, সম্প্রতি যেটা লালকেল্লায় হলো গাড়ি বোমা বিস্ফোরণ, বললো শুধু দিল্লি ব্লাস্ট নয়, কিছুদিন আগে মুর্শিদাবাদে স্থানীয়ভাবে যে দাঙ্গা হয়েছে সেখানেও আনসারুল্লাহ বাংলা টিমের সম্পৃক্ততার কথা উল্লেখ করেছেন তিনি আলোচনায়। এটি তো নিশ্চয়ই আমাদের খলিলুর রহমানের জন্য অত্যন্ত বিব্রত করছিল, আমি ধারণা করতে পারি। আলোচনায় আরো বলা হয়েছে, বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিমের জসিমউদ্দিন রহমানিকে ছেড়ে দিয়েছে বাংলাদেশ সরকার, সে এখন ভারতে অস্থিরতা তৈরি করতে চাইছে, এটি তাদের অভিযোগ। এছাড়া ভারতের কিছু অংশ বাংলাদেশের ম্যাপে জুড়ে কি বোঝাতে চাইছে বাংলাদেশ, হাসতে হাসতে খলিলের কাছে এ কথাও নাকি জানতে চেয়েছেন অজিত দোভাল। ভারতের সংবাদ মাধ্যম ডেকান ক্রনিকেলের এক রিপোর্টে দাবি করা হয়েছে, লস্করি তৈয়বার কমান্ডার সাইফুল্লাহ সাইফ সম্প্রতি
বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে। দিল্লি বিস্ফোরণের কয়েকদিন আগে ঢাকার বনানীতে আয়োজিত এক অনুষ্ঠানে 7 জঙ্গি নেতার সাথে ভার্চুয়ালি যোগ দিয়েছিল এই পাক জঙ্গি নেতা সাইফ, যেখানে ছিল নিষিদ্ধ ইসলামপন্থী সংগঠন হিজবুত তাহরিরের নেতা জুবাইর আহমেদ চৌধুরী এবং সাইফের ডানহাত মার্কাজি জামাতে আহলে হাদিসের সাধারণ সম্পাদক ইলাহি জলিল, ডিএনসিসির সিইও এবং হিজবুত তাহরিরের কোঅর্ডিনেটর এজাজ, আনসারুল্লাহ বাংলা টিমের হাফিজ সুজাদুল্লাহ এবং হাফিজ আলী ফজুল, বিস্ফোরক বিশেষজ্ঞ সুমন আহমেদ এবং বাংলাদেশ সরকারের 2 আমলা। তাদের নাম এই পত্রিকাতে আমি পাইনি। ভারতের একটি গণমাধ্যমের অভিযোগ, রাজশাহী হয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বিপুল পরিমাণ বিস্ফোরক এবং ডিটোনেটর প্রবেশ করেছিল চোরাপথে, যা দিল্লি বিস্ফোরণে ব্যবহার হয়েছে এবং এর কিছুটা ফরিদাবাদ থেকে উদ্ধার করা হয়েছে। খলিলের হাতে যে ডোসিয়ারের কথা বললাম বা যে বিশেষ রিপোর্ট তুলে দিয়েছেন দোভাল, সেখানে উদ্বেগ প্রকাশ করা হয়েছে পাকিস্তানি মৌলবাদী নেতারা বাংলাদেশের মাদ্রাসাগুলোতে ঘুরে ঘুরে ছাত্রদের জিহাদি পথে আসার আহ্বান জানাচ্ছে এবং তারা সীমান্ত এলাকায় বেশ তৎপর রয়েছে, এটি তিনি জানিয়েছেন। গাড়ি বোমা বিস্ফোরণে বাংলাদেশের 2 উপদেষ্টা সহ মোট 55 জনের সংশ্লিষ্টতার কথা জানানোর পাশাপাশি এর একটি তালিকাও নাকি তুলে দেওয়া হয়েছে খলিলুর রহমানের হাতে। এছাড়া গত 15 মাসে বাংলাদেশ কি কি উপায়ে কখন কখন কিভাবে ভারত বিরোধিতা করেছে সব নথি প্রমাণ সহ খলিলকে দিয়েছেন দোভাল। ফলে যেটি আগেও বললাম যে এই বৈঠকে খলিল যথেষ্ট চাপে ছিলেন, এটি বলা যায়। তবে খলিল কিন্তু আবার কিছু কথা বলেছেন। তিনি বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের নীতি 0 টলারেন্স। কিন্তু আমি প্রশ্ন করতে পারি যে এই বিষয়ে খলিল কি সত্যিই কোনো সিদ্ধান্ত দিতে পারেন? তার এখতিয়ারের পরিধি সম্পর্কে আমার স্পষ্ট ধারণা নেই, এজন্য এই প্রশ্নটি করলাম। পক্ষান্তরে অজিত দোভাল হলেন ভারতের জেমস বন্ড, এই নামেই তাকে সবাই ডাকে। তার কূটনৈতিক চাল নিয়ে ইতিমধ্যেই অনেক মিথ তৈরি হয়েছে। তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে একান্ত বৈঠক করেছেন। ভারতের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক নিরাপত্তায় তার ক্ষমতা সম্পর্কে সবাই জানেন। কিন্তু আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ক্ষমতার পরিধি বিষয়ে আমরা খুব বেশি জানি বলে মনে হয় না, তবে না জানলেও আমরা ধারণা করতে পারি তার ক্ষমতাটুকু কতটা সীমিত। খলিল বলেছেন ভুল বুঝাবুঝি নিরসনে একসাথে কাজ করবে ঢাকা ও দিল্লি, এটি একটি ইতিবাচক বার্তা। এছাড়া ইন্দো প্যাসিফিক নীতিতে সর্বাত্মক সমর্থন করে ঢাকা। তিনি বলেছেন ঢাকা ও দিল্লির একসাথে অনেক পথ হাঁটার সুযোগ আছে এবং এই সুযোগ হাতছাড়া করতে চায় না ঢাকা। এই কথাটি আমি বিভিন্ন সময় প্রসঙ্গ এলে বলেছি। ইউনূস সরকার এবং ইউনূস নিজে মুখে যত ভারত বিরোধিতা দেখান বা করেন, ভেতরে ভেতরে ভারতের সঙ্গে তাদের দহরম মহরম করবার, ঘনিষ্ঠতা বাড়ানোর ঐকান্তিক চেষ্টা, প্রাণান্ত প্রচেষ্টা বিদ্যমান। এটি আমি বারবার বলেছি। এই অতি সম্প্রতি গত 43 দিনে কয়েক হাজার টন চাল এসেছে ভারত থেকে। আমাদের অবস্থাটাই হচ্ছে এমন, আমরা আমাদের প্রধান উপদেষ্টা সমালোচনা করবেন, তিনি যুদ্ধ করবেন, গুলি মেরে দিচ্ছেন, যুদ্ধ করছেন, কিন্তু চাল লাগলে ভারত, ডিম লাগলে ভারত, সবজি লাগলে ভারত। এই ডাবল স্ট্যান্ডার্ড একটা কূটনীতি তিনি কেন করছেন, এটি আমি বুঝি না। যাই হোক, আর কথা না বাড়াই, এই যে দ্বিপাক্ষিক বৈঠকে এমনকি এই সম্মেলনে অনেক কথাই হয়েছে। বিশেষ করে যদি দ্বিপাক্ষিক বৈঠকের কথা বলি, সেখানে তো অনেক কথা হয়েছে এবং আপনারাও বুঝতে পারছেন মোহাম্মদ খলিলুর রহমান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি খুব বেশি কিছু বলবার সুযোগ পেয়েছেন বলে মনে হয় না এবং সূত্রও জানিয়েছে যে তিনি কেবল শুনেছেন, তিনি তেমন কিছু বলেননি, শুধু বলে এসেছেন ঢাকায় ফিরে যাই, ফেরার পরে আমি জানাবো। এবং তাকে তো 7 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। এই কারণেই বলছি যে এখন আসলে সবকিছু নির্ভর করছে ওই 7 দিনের আলটিমেটামের উপর, যেটা অজিত দোভাল আমাদের খলিলুর রহমান সাহেবকে দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে আসল ঘটনাটা আমরা জানতে পারবো 7 দিন পর। আমরা বুঝতে পারবো, ইতিমধ্যেই কিছু আমরা বুঝতে পারছি। আদানির সঙ্গে আমরা লড়াইয়ে যাবো করেও কিন্তু আদানির পেমেন্ট করেছে সরকার। জাকির নায়েককে আনবে বলে বলার পরেও ভারতের কথা শুনে জাকির নায়েকের আশা ঠেকিয়েছে সরকার। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে শুনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।